বিজয় তখন দরজায় কড়া নাড়ছিল। ব্যাখ্যাতীত উত্তেজনা নিয়ে আপামর জনতা অপেক্ষা করছিল আনুষ্ঠানিক ঘোষণার। ঠিক তখন 14ই ডিসেম্বর 1971 জাতিকে মেধাশূন্য করার সুপরিকল্পিত নীল নকশা বাস্তবায়ন করেছিল পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী আল বদর, আল শামস। পরাজয় নিশ্চিত জেনে তারা দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। মুক্তিযুদ্ধের পুরো 9 মাস ধরে বুদ্ধিজীবীদের ওপর নিপীড়ন চললেও 16ই ডিসেম্বরের আগে এই শেষ আঘাত ছিল পরিকল্পিত ও ব্যাপক। হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাংবাদিক সহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা। ঢাকা শহরে আল বদর বাহিনী মাইক্রোবাসে করে বহু বুদ্ধিজীবীকে তাদের বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিল, যাদের অনেকের খোঁজ আজও মেলেনি। বাংলাপিডিয়ার হিসাব অনুযায়ী মুক্তিযুদ্ধে 1111 জন বুদ্ধিজীবীকে হত্যা করা হয়েছিল। বুদ্ধিজীবী হত্যাকাণ্ড নিয়ে 5 দশকে জলঘোলা কম হয়নি, কিন্তু মূল অপরাধীদের আড়াল করার চেষ্টা সত্ত্বেও খোদ পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের লেখা বই এবং তাদের পারস্পরিক দোষারোপ থেকেই আসল সত্য বেরিয়ে আসে। মুক্তিযুদ্ধ গবেষকদের মতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মূল নকশা করেছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর কর্মকর্তা রাও ফরমান আলী, যার ডায়েরিতে বহু নিহত বুদ্ধিজীবীর নাম পাওয়া যায়। পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল AKM নিয়াজি তার বইয়ে এই হত্যার দায় সরাসরি রাও ফরমান আলীর কাঁধে চাপিয়েছিলেন। তিনি পরিষ্কার লেখেন, আল বদরকে ব্যবহারের মূল পরিকল্পনা ফরমানেরই ছিল। ইতিহাসবিদ মুনতাসির মামুনের বক্তব্য অনুযায়ী তৎকালীন সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল AKM নিয়াজিরও নির্দেশনার প্রমাণ কিছু নথিতে পাওয়া যায়, যাকে তিনি নীল নকশা বলে অভিহিত করেছেন। অপরাধ বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী যখন অপরাধী চক্রের সদস্যরা নিজেদের বাঁচানোর জন্য একে অপরের ঘাড়ে দোষ চাপায়, তখন তাদের জবানবন্দি থেকে সত্য বেরিয়ে আসে। নিয়াজি ফরমানকে খুনি বললেও পাকিস্তান রাষ্ট্র তাকে শাস্তি না দিয়ে উল্টো পুরস্কৃত করে এবং অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান ফৌজি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক করে। এই পুরস্কারই প্রমাণ করে বুদ্ধিজীবী হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল পাকিস্তান রাষ্ট্রের নীতি বা পলিসি। ফরমান নিজেও তার বইয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলেও স্বীকার করেছেন যে তিনি নিয়াজির অফিসের সামনে আল বদরের কুখ্যাত সাদা মাইক্রোবাস এবং লোকজনকে একটি স্পেশাল কারাগারে রাখার খবর জানতেন। জামায়াতের সাবেক আমির গোলাম আজমও স্বীকার করেছিলেন যে তিনি ফরমানের কাছে গিয়ে ডায়েরি থেকে নাম কাটানোর সুপারিশ করতেন। এই মৃত্যু তালিকা এবং জেনারেলদের পারস্পরিক কাদা ছোড়াছড়ি নিশ্চিত করে যে এটি ছিল একটি ঠান্ডা মাথার পরিকল্পিত গণহত্যা।